আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি বন্ধু নাকি কৌশল? আওয়ামী লীগকে নিয়ে বিএনপির নীরব সমীকরণ। ভোটে নিরঙ্কুশ জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে তারেক রহমান যা বললেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তিনি যা বললেন না। শেখ হাসিনার প্রত্যাবর্তন, ভারতের ভূমিকা এবং আওয়ামী লীগের প্রতি অস্বাভাবিক সহনশীলতা, সব মিলিয়ে প্রশ্ন উঠছে, বিএনপি কি পুরনো শত্রুকে নতুন করে জায়গা দিচ্ছে? ভোট শেষ, রায় হয়ে গেছে। দেশের 2/3 আসনে জয় নিশ্চিত করে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর ঠিক সেই মুহূর্তেই রাজনীতির বাতাসে ভেসে আসে এক অস্বস্তিকর প্রশ্ন, বিএনপি কি ক্ষমতায় এসে প্রতিশোধ নেবে নাকি প্রতিদ্বন্দ্বীকেই নতুন করে বাঁচিয়ে তুলবে? এই প্রশ্নটা হঠাৎ আসেনি, এসেছে তারেক রহমানের প্রথম সংবাদ সম্মেলনের প্রতিটি শব্দ, প্রতিটি নীরবতা থেকে। শেখ হাসিনাকে ফেরানো নিয়ে কণ্ঠে দৃঢ়তা, ভাষায় সংযম। ভোটের আগে আওয়ামী ভোটারদের নিজের কাছে টানতে বিএনপির ছিল অনেক রকম প্রতিশ্রুতি। নির্বাচনের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা, এই প্রশ্নে তারেক রহমানের উত্তর ছিল ঠান্ডা হিসেবেই। তিনি বলেন এটি আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে কি কখনো শুধু আইনি প্রক্রিয়াই শেষ কথা? যে দল বছরের পর বছর মামলা, জেল, নির্যাতন আর নির্বাসনের শিকার, তাদের মুখে এমন সংযত উত্তর অনেককেই অবাক করেছে। আরও অবাক করেছে দুর্নীতির মামলা চলবে কিনা, আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় পুনর্বিবেচনা হবে কিনা, এসব প্রশ্নে মুখে কুলুপ এঁটে রাখা। এই নীরবতা কি কৌশল নাকি কোনো অদৃশ্য সমঝোতার প্রথম ইঙ্গিত? শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রশ্নে ভারতের ভূমিকা বরাবরের মতোই কেন্দ্রীয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে বলেছেন, আমাদের দুই দেশের মধ্যে প্রত্যার্পণ চুক্তি রয়েছে, ভারত আন্তর্জাতিক নিয়ম মেনেই সিদ্ধান্ত নেবে। এখানেই প্রশ্নটা জোরালো হয়, যে ভারত এতদিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ মিত্র ছিল, সেই ভারতের উপর বিএনপির এই আত্মবিশ্বাস কি নিছক আশাবাদ, নাকি নয়াদিল্লি ইতোমধ্যে বুঝে গেছে ঢাকার ক্ষমতার চাবি এবার অন্য হাতে? ভারত রাজনীতি করে আবেগে নয়, স্বার্থে। আর সেই স্বার্থেই হয়তো দিল্লি দরজা পুরোপুরি বন্ধ রাখছে না। এবার আসি সবচেয়ে বিতর্কিত জায়গায়, আওয়ামী লীগের প্রতি নরম কেন বিএনপি? ভোটের পরদিনই পঞ্চগড়ে নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের একটি কার্যালয়ের তালা খুলে দিলেন বিএনপি নেতা। ভিডিও ছড়িয়ে পড়ল, প্রশংসা এলো আওয়ামী লীগের নেতাদের মুখে। প্রশ্ন উঠল, যে দল বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল সেই দলকে এখন আশ্রয়? বিএনপির কাছে কি এটা মানবিকতা নাকি দলীয় আইনের শাসন? কিন্তু প্রশ্নটা জটিল হলো, রাজনীতি কি কখনো এত সরল? রাজনীতির ভেতরে লোকজন জানেন এই গল্পে আর একটা নাম ঘুরে ফিরে আসে, তা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিএনপি জানে জামায়াতকে সামনে আনলে আন্তর্জাতিক এবং জাতীয় দুই জায়গাতেই চাপ বাড়বে। এও জানে এই ভারতের সঙ্গে সম্পর্ক আরো জটিল হবে। আর তাই কি আওয়ামী লীগকে পুরো শত্রু না বানিয়ে নিয়ন্ত্রিত প্রতিদ্বন্দ্বী হিসেবে রাখা, অর্থাৎ এক ঢিলে দুই পাখি, জামায়াত ঠেকানো আর আন্তর্জাতিক মহলে নিজেকে মডারেট প্রমাণ করা? তারেক রহমানের ভাষায় প্রতিশোধের আগুন নেই, বরং আছে শীতল হিসাব। তিনি জানেন দেশে আওয়ামী লীগের বড় ভোট ব্যাংক আছে, রাষ্ট্রযন্ত্রের ভেতরেও আছে তাদের ছায়া। এক ঝটকায় সব ভাঙলে ভাঙবে স্থিতিশীলতাই। কিন্তু এখানেই বিপদ, অতীতের অত্যাচার ভুলে গেলে ইতিহাস ক্ষমা করে না। জনগণও এখন বেশ রাজনৈতিক সচেতন। বিএনপি আজ ক্ষমতার শীর্ষে, কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখার সবচেয়ে কঠিন পরীক্ষা এখান থেকেই শুরু। বিশেষজ্ঞরা বলছেন আওয়ামী লীগের প্রতি এই নরমতা যদি কৌশল হয়, তবে সেটি হতে হবে সময় সীমাবদ্ধ, শর্তযুক্ত। আর যদি এটি দুর্বলতা হয়, তাহলে ইতিহাস বলবে বিএনপি সুযোগ পেয়েও কঠোর হতে পারেনি। ভারত দিক বদলাচ্ছে নিজের স্বার্থে, আন্তর্জাতিক মহল তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। আর দেশের মানুষ দেখছে
কে শত্রু, কে বন্ধু, আর কে শুধু মুখোশধারী রাজনীতিক। আজ বিএনপি ক্ষমতার শীর্ষে, কিন্তু ক্ষমতায় যাওয়া আর ক্ষমতা ধরে রাখা এক জিনিস নয়। আওয়ামী লীগ অপেক্ষায় পুনর্গঠনের সুযোগের, আর জামায়াত তাকিয়ে আছে শূন্যস্থান খোঁজার জন্য। বিএনপিকে মনে রাখতে হবে, রাজনীতিতে সবচেয়ে বিপজ্জনক ভুল হলো পুরনো ক্ষতকে সম্পূর্ণ সেরে গেছে বলে ধরে নেওয়া। নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল এর জরিপে। জরিপটি বলছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি নেতৃত্বাধীন জোট 44.1% ভোট পেতে পারে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11টি রাজনৈতিক দলের নির্বাচনী জোটের ঝুলিতে যেতে পারে 43.9% ভোট। অর্থাৎ বলার অপেক্ষা রাখে না, বিএনপির একদম ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে জামায়াত। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, আর ভোটের মাঠে তো একেবারেই নেই। পুরনো পল্টনের একটি হোটেলে সোমবার যখন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডেভেলপমেন্ট তাদের জরিপের ফলাফল ঘোষণা করছিল, তখন উপস্থিত অনেকের চোখ কপালে ওঠার উপক্রম। এতদিন ধরে রাজনীতির মাঠে যে ন্যারেটিভ বা বয়ান প্রতিষ্ঠিত ছিল, বিএনপি একাই ধানের শীষের জোয়ারে ভেসে সরকার গঠন করবে, সেই বয়ানে বড়সড় ধাক্কা দিয়েছে এই জরিপ। 0.2% ব্যবধান। রাজনীতির ভাষায় একে ব্যবধান বলা চলে না, বরং বলা চলে সমানে সমানে লড়াই। এই জরিপ যদি মাঠের প্রকৃত চিত্রের প্রতিফলন হয়, তবে আগামী সংসদ নির্বাচনে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। বিশেষ করে বিএনপি শিবিরে এই ফলাফল নিঃসন্দেহে কপালে চিন্তার ভাঁজ ফেলবে। কারণ এতদিন তারা ধরে নিয়েছিল মাঠ ফাঁকা এবং গোল দেওয়া কেবল সময়ের ব্যাপার। কিন্তু জামায়াত যে সাইলেন্ট কিলার বা নীরব ঘাতকের মতো ভোটের বাক্সে এমন থাবা বসাতে প্রস্তুত, তা হয়তো নীতি নির্ধারকদের অনেকেই আন্দাজ করতে পারেননি। আইআইএলডির এই জরিপটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ খুব একটা নেই, বিশেষ করে যখন এর স্যাম্পল সাইজ বা নমুনার আকার 63,115 জন। দেশের 300টি সংসদীয় আসনে চালানো এই জরিপে উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য। ভোট পাওয়ার সামগ্রিক হারে বিএনপি সামান্য এগিয়ে থাকলেও নিশ্চিত বিজয় বা কনফার্ম সিটের হিসাবে কিন্তু জামায়াত জোট এগিয়ে। জরিপের ফলাফল বলছে, জামায়াত জোট নিশ্চিতভাবে 105টি আসনে জয় পেতে পারে, যেখানে বিএনপি জোটের নিশ্চিত আসন 101টি। অর্থাৎ দোদুল্যমান বা সুইং ভোটারদের বাদ দিয়ে নিজস্ব ভোট ব্যাংক ও জোটের শক্তিতে জামায়াত বিএনপির চেয়ে 4টি আসনে এগিয়ে আছে। এই পরিসংখ্যানটি বিএনপির জন্য বেশ অস্বস্তিকর। নির্বাচনে 75টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়া হয়েছে। মূলত এই 75টি আসনই নির্ধারণ করবে আগামী দিনের ক্ষমতার মসনদ কার দখলে যাবে। 19টি আসনে অন্যান্য প্রার্থীরা জয়ী হতে পারেন বলে জরিপে উঠে এসেছে। অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য বিএনপিকে যতটা নিশ্চিত মনে করা হচ্ছিল, পথটা তত মসৃণ নয়। অবশ্য মুদ্রার উল্টো পিঠও আছে। একই দিনে কৃষিবিদ ইনস্টিটিউশনে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ ইএএসডি নামের আরেকটি সংস্থা তাদের জরিপ প্রকাশ করেছে। তাদের ফলাফল আবার সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। ইএএসডির জরিপ অনুযায়ী বিএনপি জোট 208টি আসনে জয়লাভ করতে পারে, যা ল্যান্ডস্লাইড ভিক্টরি বা ভূমিধস বিজয়ের ইঙ্গিত দেয়। তাদের মতে জামায়াত জোট পাবে মাত্র 46টি আসন। এই জরিপে 41,500 জন মানুষের মতামত নেওয়া হয়েছে। ইএএসডির জরিপে দেখা যাচ্ছে 66.3% ভোটার বিএনপিকে ভোট দিতে চান, যেখানে জামায়াতের সমর্থন 11.9%। এই দুই জরিপের ফলাফলের আকাশ পাতাল ব্যবধান সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলতে পারে। তবে রাজনীতির বিশ্লেষকরা বলছেন, জরিপের পদ্ধতি, এলাকা এবং সময়কাল ফলাফলে বড় প্রভাব ফেলে। ইএএসডির জরিপে দেখা যাচ্ছে নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা আকাশচুম্বী, প্রায় 71%। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেটে বিএনপির দুর্গ বেশ শক্ত।
অন্যদিকে বরিশাল ও খুলনায় জামায়াতের অবস্থান শক্তিশালী। মাঠের প্রচারণার চিত্রটি যদি আমরা একটু গভীরভাবে পর্যবেক্ষণ করি, তবে দুই দলের কৌশলের ভিন্নতা চোখে পড়ে। বিএনপি তাদের প্রচারণায় জনসমাবেশ, শোডাউন এবং বড় জমায়েতের উপরে জোর দিচ্ছে। তাদের লক্ষ্য হলো শক্তির প্রদর্শনী করা এবং জনগণকে বুঝিয়ে দেওয়া যে তারাই ক্ষমতায় আসছে। অন্যদিকে জামায়াতে ইসলামী ও তাদের জোটের শরিকরা হাঁটছে ভিন্ন পথে। তারা বড় শোডাউনের চেয়ে ডোর টু ডোর বা দাঁড়ে দাঁড়ে যাওয়ার কৌশলে বেশি বিশ্বাসী। জামায়াতের কর্মীরা নীরবে প্রতিটি ঘরে ঢুকছে, ভোটারদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করছে এবং বিগত দিনের বঞ্চনার কথা তুলে ধরছে। আইআইএলডির জরিপে জামায়াতের যে উত্থান দেখা যাচ্ছে তা মূলত এই নীরব প্রচারণারই ফসল। ভোটারদের একটি বড় অংশ, বিশেষ করে যারা প্রচলিত রাজনৈতিক হট্টগোল পছন্দ করে না, তারা জামায়াতের এই সুশৃঙ্খল প্রচারণায় আকৃষ্ট হতে পারেন। এছাড়া তরুণ ভোটারদের মধ্যে একটা অংশ নতুন নেতৃত্বের বা ভিন্ন ধারার রাজনীতির স্বাদ খুঁজছে, যা জরিপের ফলাফলে জামায়াতের বাক্সে জমা হতে পারে। নির্বাচনী উত্তাপের মধ্যে কিছু কিছু আসনে প্রতিদ্বন্দ্বিতা পৌঁছে গেছে ব্যক্তিগত পর্যায়ে, যা রাজনীতিতে দুষ্টু মিষ্টি লড়াই হিসেবে পরিচিতি পাচ্ছে। ঢাকা ও এর আশেপাশের আসনগুলোতে এই চিত্র বেশ স্পষ্ট। বিশেষ করে মির্জা আব্বাস এবং তরুণ নেতা নাসির উদ্দিন পাটোয়ারির মধ্যে অলিখিত প্রতিদ্বন্দ্বিতা এখন টক অব দ্য টাউন। মির্জা আব্বাস পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রাজনীতির ধারক, তার আছে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং নিজস্ব ভোট ব্যাংক। অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারি ছাত্র জনতার আন্দোলনের স্পিরিট ধারণ করে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে উঠে এসেছেন। তাদের মধ্যকার লড়াইটা কেবল ভোটের মধ্যে না থেকে জেনারেশন বা প্রজন্মের লড়াইয়ে রূপ নিয়েছে। আব্বাস যখন তার অভিজ্ঞতার ঝুলি খুলে বসছেন, পাটোয়ারি তখন পরিবর্তনের স্লোগান তুলে তরুণদের কাছে টানছেন। জনসভায় একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিলেও ব্যক্তিগত পর্যায়ে তাদের মধ্যে একটা শ্রদ্ধা মিশ্রিত প্রতিযোগিতার আভাস পাওয়া যায়। ভোটাররাও এই লড়াই বেশ উপভোগ করছেন। এই ধরনের হাই ভোল্টেজ আসনগুলোই আসলে নির্বাচনের মূল আমেজ ধরে রেখেছে। এদিকে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, সরকারের প্রস্তুতি তত জোরদার হচ্ছে। নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। মাঠ প্রশাসন ঢেলে সাজানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনো ধরনের পেশি শক্তির ব্যবহার না হয়। তবে আইআইএলডির জরিপে গণভোট এবং রেফারেন্ডাম প্রসঙ্গটি বেশ গুরুত্ব পেয়েছে। জরিপে অংশ নেওয়া প্রায় 90% মানুষ গণভোটে হ্যাঁ বলার পক্ষে। এটি ইঙ্গিত দেয় যে মানুষ কেবল ক্ষমতার পরিবর্তন চায় না, তারা রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কার বা কোনো নির্দিষ্ট ইস্যুতে তাদের সরাসরি মতামত জানাতে চায়। সরকারের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। নির্বাচন সুষ্ঠু করার পাশাপাশি এই সংস্কার আকাঙ্ক্ষাকে কিভাবে অ্যাড্রেস করা হবে। দেশের বর্তমান অবস্থা বিবেচনায় অর্থনৈতিক সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ভোটারদের মনে বড় প্রভাব ফেলছে। সাধারণ মানুষ এমন কাউকে ক্ষমতায় বসাতে চায় না যারা দ্রুত এই সংকট সমাধান করতে পারবে না। দুই জরিপের এই দুই বিপরীতমুখী ফলাফল আসলে কি বার্তা দিচ্ছে? বার্তাটি হলো, ভোটাররা এখন আর কোনো নির্দিষ্ট দলের বাঁধা ভোট নয়। ইএএসডির জরিপে দেখা গেছে, যেখানে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের 80%ই এবার বিএনপিকে ভোট দিতে চায়। আবার 15% জামায়াতের দিকেও ঝুঁকছে। অর্থাৎ আওয়ামী লীগের ভোট ব্যাংক ভাগাভাগি হচ্ছে দুই প্রধান দলের মধ্যে। বিএনপি যদি মনে করে আওয়ামী লীগের পতনের পর তারা অটোমেটিক চয়েস, তবে আইআইএলডির জরিপ তাদের জন্য ওয়েক আপ কল। জামায়াত যে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, এটা অস্বীকার করার উপায় নেই। বিশেষ করে 105টি আসনে জামায়াতের এগিয়ে থাকা প্রমাণ করে তাদের সাংগঠনিক ভিত্তি কতটা মজবুত হয়েছে। 2026 সালের এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসের অন্যতম আনপ্রেডিক্টেবল বা অনিশ্চিত নির্বাচন হতে যাচ্ছে। একদিকে বিএনপির বিশাল জনসমর্থন ও তারেক রহমানের জনপ্রিয়তা, অন্যদিকে জামায়াতের সুসংহত সাংগঠনিক শক্তি ও নীরব বিপ্লব। জরিপের ফলাফলে যাই আসুক, আসল রায় দেবে জনগণ ব্যালট পেপারে। বিএনপি কি পারবে তাদের জনজোয়ার ধরে রেখে এককভাবে ক্ষমতায় যেতে, নাকি জামায়াতের এই ছোবল তাদের হিসাব নিকাশ উল্টে দেবে? রাজনীতির
এই সমীকরণের সমাধান পেতে আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচনের দিন পর্যন্ত। তবে একটা বিষয় নিশ্চিত, ভোটাররা এবার বেশ সচেতন এবং তারা তাদের ভোটের মাধ্যমেই বুঝিয়ে দেবেন কোন পথে হাঁটবে আগামীর বাংলাদেশ। আওয়ামী লীগ নয়, স্বার্থের খাতিরে দিল্লির নতুন হিসাব, বন্ধুত্বের হাত বিএনপির দিকে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বন্ধুত্ব কখনো আবেগের হয় না। এখানে স্মৃতি, ইতিহাস সবই আছে, কিন্তু শেষ পর্যন্ত যা প্রাধান্য পায় তা হলো স্বার্থ। আর সেই স্বার্থের মানচিত্রে বাংলাদেশ আজ আবারও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘর। প্রশ্নটা তাই আর আবেগের নয়, প্রশ্নটা সূক্ষ্ম হিসেবের। ভারত কি তার বহু পুরনো মিত্র আওয়ামী লীগের থেকে ধীরে ধীরে দূরে সরে গিয়ে এখন নতুন করে বিএনপির দিকে মনোযোগী হচ্ছে? রাষ্ট্র কখনো কারো প্রতি অনুগত নয়, রাষ্ট্র অনুগত নিজের স্বার্থে। এটি বাস্তব রাজনীতির অনিবার্য অনুসন্ধান। ভারত ও আওয়ামী লীগ এই সম্পর্ক কেবল রাজনৈতিক নয়, প্রায় ঐতিহাসিক। ৭১-এর যুদ্ধ, স্বাধীনতার পর রাষ্ট্র গঠন, সীমান্ত নিরাপত্তা, উত্তর পূর্ব ভারতের বিদ্রোহ দমন, ট্রানজিট, বিদ্যুৎ, সবকিছুতে দিল্লির সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার ছিল আওয়ামী লীগ। দীর্ঘ সময় ধরে ভারত আওয়ামী লীগ এই সম্পর্কে বিনিয়োগ করেছে, রাজনৈতিক, কূটনৈতিক এবং নিরাপত্তাগত। এমনকি ১.৫ বছর আগেও যখন আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসের অন্যতম কঠিন রাজনৈতিক সংকটে পড়ে, তখনও ভারত দ্বিধা করেনি। শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, সম্মানিত অতিথির মর্যাদা দিয়েছে, কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছে। শুধু নেত্রী নন, হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী, সাবেক এমপি, মন্ত্রী, সংগঠক ও অ্যাক্টিভিস্ট ভারতীয় ভূখণ্ডে আশ্রয় পেয়ে সেখান থেকে রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। কিন্তু রাজনীতি স্থির কোনো বিষয় নয়, আর এই দিকটি ভারত সবচেয়ে ভালো বোঝে। ক্ষমতা বদলের হাওয়া কখন কোন দিক থেকে বইছে। গত ১.৫ বছর ধরে ভারত আনুষ্ঠানিকভাবে একাধিকবার বলেছে তারা বাংলাদেশে একটি ইনক্লুসিভ ও পার্টিসিপেটরি নির্বাচন দেখতে চায়। এই বক্তব্যের ভেতরের অর্থ স্পষ্ট প্রমাণ হয় যে ভারত চাইছিল আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, কিন্তু বাস্তবতা দিল্লির চাওয়ার সঙ্গে তাল মেলায়নি। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, নির্বাচন কমিশন দলটিকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়নি এবং শেষ পর্যন্ত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ ছাড়াই ভোট হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ভারত এই ফলাফলের বিরুদ্ধে কোনো উচ্চকণ্ঠ প্রতিবাদ করেনি, বরং নির্বাচনের সপ্তাহখানেক আগে থেকেই দিল্লির কূটনীতিতে একটি সূক্ষ্ম কিন্তু তাৎপর্যপূর্ণ পরিবর্তন দেখা যেতে শুরু করে। যাদের হাতে ঢাকার ক্ষমতা যেতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামায়াত ইসলামী, তাদের সঙ্গে আউটরিচ শুরু হয়। কূটনীতিতে কিছু ঘটনা থাকে যেগুলো শব্দের চেয়ে বেশি কথা বলে। নরেন্দ্র মোদীর লেখা ব্যক্তিগত চিঠি তেমন একটি ঘটনা। খালেদা জিয়ার প্রয়াণে শোক জানিয়ে মোদীর চিঠি পৌঁছে দেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে, আর সেটি পৌঁছে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজে। বিএনপির জয় নিশ্চিত হওয়ার পর ভারত সরকার দলটির সঙ্গে কাজ করতে প্রস্তুত থাকার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। নরেন্দ্র মোদী নির্বাচনে বিএনপির সুস্পষ্ট বিজয়ের জন্য দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। নরেন্দ্র মোদী শুক্রবার সকাল ৯টা ৩৫ তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই অভিনন্দন জানান। শুধু তাই নয়, মোদী পোস্টে তারেক রহমান ও বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজকে ট্যাগ করে দিয়েছে। এদিকে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছেন, অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে। এটা নিছক সৌজন্য নয়, এটা ছিল বার্তা। বার্তাটা পরিষ্কার, ভারত এখন আর শুধু আওয়ামী লীগকে ঘিরে তার বাংলাদেশ নীতি সাজাচ্ছে না। ভারত বুঝে গেছে ভবিষ্যতের ঢাকায় কথা বলতে হলে বিএনপির দরজায় কড়া নাড়তেই হবে।
ভারতের দৃষ্টিতে বিএনপি অপরিচিত ঝুঁকি নয়, বরং এটি একটি ম্যানেজেবল রিয়েলিটি। দিল্লির প্রধান উদ্বেগ তিনটি জায়গায়। প্রথমত, ক্ষমতার শূন্যতা। আওয়ামী লীগ বাদ পড়লে সেই শূন্যতা যেন পাকিস্তান বা চীনের প্রভাব দিয়ে পূরণ না হয়। দ্বিতীয়ত, সীমান্ত ও উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা। তৃতীয়ত, বাংলাদেশ যেন ভারতের বিরুদ্ধে জনপ্রিয় ক্ষোভের প্ল্যাটফর্মে পরিণত না হয়। এই তিনটি ক্ষেত্রেই ভারত হিসেব করে দেখছে একটি শক্তিশালী বিএনপি সরকারকে আগে ভাগে বোঝা ও কাছে টানা গেলে ঝুঁকি কমানো সম্ভব। আওয়ামী লীগকে ঘিরে ভারতের অতিরিক্ত দৃশ্যমান পক্ষপাতী বাংলাদেশে একসময় এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট উস্কে দিয়েছে। দিল্লির সেই ভুল আর করতে চায় না, তাই কৌশল বদলেছে। আবেগ নয়, এখন অগ্রাধিকার স্ট্র্যাটেজিক সেলফ ইন্টারেস্ট। তাহলে প্রশ্ন আসে, আওয়ামী লীগকে কি পুরোপুরি ছেড়ে দিচ্ছে ভারত? উত্তরটা হয়তো না, কিন্তু আগের মতো আঁকড়ে ধরেও রাখছে না। ভারতের কূটনৈতিক মহলে একটি ধারণা স্পষ্ট হচ্ছে, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব এখন তাদের নিজেদের। দিল্লি আর পুনর্বাসন প্রকল্পের নেতৃত্ব দিতে চায় না, কারণ ভারতের বিশ্লেষকদের চোখে আওয়ামী লীগের পতনের দায় শেষ পর্যন্ত আওয়ামী লীগেরই। পরিস্থিতির ইঙ্গিতগুলো তারা উপেক্ষা করেছে, জনমতের ক্ষোভ বুঝতে দেরি করেছে। এই মূল্যায়নে দিল্লিতে খোলাখুলিভাবে উচ্চারিত হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, ভারত চায় না আওয়ামী লীগকে কেন্দ্র করে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে ঘৃণা আরো গভীর হোক। ভারত বিএনপিকে চায়, এটা এখনো স্পষ্ট, কিন্তু এই চাওয়ার মানে শর্তহীন সমর্থন নয়। বিএনপি যদি ক্ষমতায় যায়, তাদের সামনে পথ সহজ হবে না, বরং তখনই শুরু হবে প্রকৃত পরীক্ষা। সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক ভারসাম্য, পাকিস্তানের সাথে সম্পর্ক, চীনের প্রভাব, সবখানেই দিল্লি নজর রাখবে। দিল্লি কখনো আবেগের ভাষায় কথা বলে না, বলে হিসাবের ভাষায়। একসময় যে আস্থা, ইতিহাস আর আদর্শের সেতু দিয়ে তারা হেঁটেছে আওয়ামী লীগের সঙ্গে, আজ সেই সেতু শুধুই স্মৃতি। বাস্তব রাজনীতির রোদের তাপে দিল্লি বুঝে নিয়েছে, সময়ের চাকা থেমে থাকে না, আর বন্ধুত্বও নয়। তাই দৃষ্টি এখন নতুন দিকে, ক্ষমতার নতুন কেন্দ্রে, বিএনপির দিকে। কিন্তু বাংলাদেশের এও বোঝা উচিত, এই ঝোঁক ভালোবাসার নয়, প্রয়োজনের। সীমান্ত, নিরাপত্তা, আঞ্চলিক ভারসাম্য আর অর্থনৈতিক প্রবাহ সব মিলিয়ে ভারত নিজেদের স্বার্থের মানচিত্র নতুন করে আঁকছে। আজ যে কণ্ঠে আশ্বাস, আগামীকাল সেই কণ্ঠই শর্ত জুড়ে দিতে পারে। বিএনপির জন্য এখানেই লুকিয়ে আছে নীরব সতর্কবার্তা। এই সমর্থন কোনো চিরস্থায়ী আশ্রয় নয়, বরং কাচের সেতু, চলার সময় পা ফেলতে হবে মেপে। কারণ দিল্লির বন্ধুত্ব উষ্ণ, কিন্তু তার সিদ্ধান্ত ঠান্ডা। ভুল করলে তার প্রতিধ্বনি শোনা যাবে শুধু ঢাকায় নয়, পুরো অঞ্চলের রাজনীতিতেই।